তারপরে হয়ে গেছে। হ্যাঁ, তো একটু আগে যেটা আমি বলছিলাম যে আমাদের ওই ডিজিটাল মার্কেটিং যে কমপ্লিট শিখবো, তার ওই কোর্সের ভেতর কি কি সিলেবাস আমরা কভার করব। তো স্টার্টিং এ আমরা এখানে ওয়ার্ডপ্রেস কে ঢোকাচ্ছি। ওয়ার্ডপ্রেস কেন ঢোকাবো? ওয়ার্ডপ্রেসটা আসলে ডিজিটাল মার্কেটিং এর পার্ট নয়, তাও আমরা ওয়ার্ডপ্রেসটাকে ধরে চলবো, কারণ এখানে আমরা সবাই কোডিং ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি না। সবার তো এখানে মনে কোডিং নলেজ নেই। আছে কারো কোডিং নলেজ? এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট জানো এরকম? এখানে তো কারো কোডিং নলেজ নেই। তো কোডিং নলেজ উইথাউট কোডিং নলেজও আমরা ওয়ার্ডপ্রেস হচ্ছে আমার একটা সিএমএস। সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ কি আমরা ওয়ার্ডপ্রেসের হেল্প নিয়ে আমরা মানে কি বলবো, একটা আগে থেকেই তৈরি করা থাকে ওখানে প্লাগইনস আর থিমস এর ইউজ করে কিভাবে ওয়েবসাইটটাকে আমরা বিল্ড করব, ঠিক আছে, ওটা শিখবো আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে। কিন্তু এটা ডিজিটাল মার্কেটিং এর পার্ট না, কিন্তু তাও আমাদেরকে ওয়ার্ডপ্রেস শিখতে হবে, কারণ আমাদেরকে নিজেদেরকে ডিজিটাল মার্কেটিং মানে কি অনলাইনে নিজেদেরকে প্রেজেন্ট করা। তো আমরা যদি আমরা যদি নিজেদেরকে বিজনেস করি, এবার কোনো বিজনেসম্যান আছে, তার পক্ষে তো আবার টেকনিক্যাল নলেজ রাখা, কোডিং নলেজ রাখা সম্ভব নয় সবার পক্ষে। তো সে এবার কি ইজিলি এসো। হ্যাঁ, তো এবার সবার পক্ষে তো এবার টেকনিক্যাল নলেজ রাখা সম্ভব নয়, সবাই টেকনিক্যাল টার্ম বোঝে না। তো সেক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেসটা সেই জন্যই একমাত্র শিখবো, কিন্তু এটা ডিজিটাল মার্কেটিং এর পার্ট নয়। এবার এরপর থেকে আমাদের ডিজিটাল মার্কেটিং এর পার্ট শুরু হচ্ছে, যেখানে থাকবে হচ্ছে এসইও। হ্যাঁ, তো এবার এসইও ফুল ফর্ম কি হচ্ছে? এসইওটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা মেইন পার্ট। এবার এসইওটা হচ্ছে একটাই পার্ট, ওই এসইওটা শিখে গেলে পুরো ডিজিটাল মার্কেটিং এর প্রায় 90% কভার হয়ে যায়। এসইওটা হচ্ছে মেইন পার্ট। এসইও ফুল ফর্ম কি? এসইও ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এগুলো লিখে নিলে লিখে নিতে পারো। হ্যাঁ, তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জিনিসটা ফার্স্ট এটা লিখতে যাবে, লিখে নাও। এসইওটা হচ্ছে আমি ফার্স্ট সিলেবাসটা লিখে নিলে সুবিধা হবে পরে বুঝতে, যে কি কি সিলেবাসে কভার করব ডিজিটাল মার্কেটিং। একটা স্টার্টিং এ ওয়ার্ডপ্রেস, কিন্তু ওয়ার্ডপ্রেসটা স্টার্টিং এ বলে দিলাম ওটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ইনক্লুড নয়, কিন্তু তাও শিখতে হবে, কারণ হচ্ছে আমাদেরকে নিজেদেরকে অনলাইন প্রেজেন্ট করতে গেলে ওয়ার্ডপ্রেসটা জানতে হবে, কারণ সবার কাছে কোডিং নলেজ বা কোডিং সবার পক্ষে সেটা সম্ভব নয়। তো নেক্সট হচ্ছে টপিক হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ফার্স্টে টপিক গুলো বলে দিচ্ছি, তারপর সমস্ত সমস্ত টপিক গুলো সম্বন্ধে ডিটেইলস বলছি। স্টার্টিং এ লিখে। হ্যাঁ, দেন নেক্সট আমরা শিখবো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওটা কি জিনিস সেটা আমি পরে আসছি। এরপরে কি শিখবো আমরা? এরপরে আমরা শিখবো এসএমও। এসএমও এসএমও মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। ওই যে আগেই বললাম একটু আগে যে আমাদের ওয়েবসাইট থাকলে চলবে না, সাথে আমাদেরকে সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ থাকতে হবে। সোশ্যাল মিডিয়া বলতে ইউটিউব, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, বা কি টুইটার বা এখন এক্স ব্লক হয়ে গেছে, যাই হোক। তো এটা এটা এসএমও ফুল ফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। ওকে, দেন আমরা নেক্সট শিখবো এসইও শিখলাম, তারপর এসএমও শিখলাম, তারপর হচ্ছে এসইও আর এসএমও, এই দুটো হচ্ছে মেইন পার্ট। এসইও যেটা বললাম, এসইওটা তো মেইন, ওটা আমার ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইটটা গুগলে র‍্যাঙ্ক করবে, তার জন্য এসইও হচ্ছে মেইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপর আমরা কি শিখবো? গুগল মাই বিজনেস। মানে গুগল মাই বিজনেস এর পুরো অ্যাকাউন্টটাকে আমরা অ্যাক্সেস করা শিখবো, ওটার কি কি ফাংশনস থাকে ওর ভেতর, সেগুলো আমরা শিখবো। গুগল মাই বিজনেস শিখবো এখানে। দেন তারপর আমরা শিখবো সিপিসি। সিপিসি ফুল ফর্ম হচ্ছে সিপিসি ফুল ফর্ম হচ্ছে ক্লিক পার কস্ট। ক্লিক পার কস্ট মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড আসবে, ওই অ্যাডে কত অ্যাডসে কি রেভিনিউ জেনারেট হয়, আমাদের আর্নিং জেনারেট হয়, অ্যাডওয়ার্ড যে অ্যাড আছে আমাদের ওয়েবসাইটের মধ্যে সেটা কি আর্নিং হয়। তারপর কি শিখবো? পিপিসি। পিপিসি ফুল ফর্ম কি? পে পার কস্ট, মানে গুগল আমাদেরকে কত টাকা দেবে, পে পার কস্ট। এটাও ডিজিটাল মার্কেটিং এর পে পার কস্ট। এরপর আমরা কি শিখবো? এরপর আমরা শিখবো হচ্ছে ফেসবুক ক্যাম্পেইন।
ফেসবুক ক্যাম্পেইন, দেন আমরা তারপর শিখব হচ্ছে এটা কপি করি, হ্যাঁ দেন আমরা শিখব ইনস্টাগ্রাম ক্যাম্পেইন। ইনস্টাগ্রাম ক্যাম্পেইন নেক্সট আমরা কি শিখব, নেক্সট আমরা শিখব হচ্ছে গুগল সার্চ কনসোল। দেন আমরা কি শিখব, দেন আমরা শিখব হচ্ছে এটা কপি করে নিই এখান থেকে। নেক্সট আমরা শিখব হচ্ছে গুগল অ্যানালিটিক্স। ওকে, দেন আমরা নেক্সট শিখব হচ্ছে ইউটিউব মার্কেটিং। নেক্সট লাস্টে আমরা শিখব হচ্ছে ইমেল চিপ মার্কেটিং। ইমেল চিপ মার্কেটিং। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমি অল ওভার পুরো এখানে উপরে ওয়ার্ডপ্রেসটা আমরা ঢুকে দিই, যেহেতু ওটা পার্ট নয় ডিজিটাল মার্কেটিং। তো এটা এখানে ছোট হচ্ছে না, কারণ কন্ট্রোল মার্কেটিং দিচ্ছি তো ছোট হয়ে যাচ্ছে। সব থেকে ছোট বড়, যাই হোক এখানে ডিসপ্লেটা বড় বলে মনে হয়। তো লেখা হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর কমপ্লিট কোর্স, যার ভিতরে এগুলো শিখবো। তার মধ্যে মেন হচ্ছে এসইও আর এসএমও, এগুলো স্টার্টিং এ বলে দিলাম যে এগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা 90% এসইও কমপ্লিট হয়ে যায়। বাকি এই যে জিনিসগুলো গুগল মাই বিজনেস বা সিপিসি ফ্লিপকার্ট এগুলো কি, এগুলো আমাদের যখন ওয়েবসাইট মনিটাইজ হয়ে যাবে, আমরা ওয়েবসাইট হয়ে যাবে, তারপর আমরা এগুলো নিয়ে জানবো যে ওই গুগল অ্যানালিটিক্স কি, গুগল অ্যানালিটিক্স মানে কত ট্রাফিক হচ্ছে না হচ্ছে, সেইটা সেই ড্যাশবোর্ড গুলো আমরা কিভাবে শিখবো, সেটাই এখানে কভার হবে। তো এবার স্টার্টিং আমি যেটা বললাম যে এবার এসইও নিয়ে বলবো। তো ফার্স্টে আমরা ওয়ার্ডপ্রেস তো বলে দিলাম, ওয়ার্ডপ্রেস সম্বন্ধে তো সবার নলেজ হয়ে গেছে। তো ওয়ার্ডপ্রেসটা কি তো সবাই বুঝতে পেরেছো? কোনো কোশ্চেন থাকলে বলতে পারো যে ওয়ার্ডপ্রেসটা কি, ডাউট আছে ওয়ার্ডপ্রেস নিয়ে কিছু? হ্যাঁ হ্যাঁ, তো ওয়ার্ডপ্রেসটা কি, ওয়ার্ডপ্রেসটা তো ওটাই বললাম যে একটু আগে যেটা বললাম যে সবার তো তুমি তো কোডিং জানো না, যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট তো জানো না, যে কোডিং জানো। সবাই টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে না, যে বিজনেসের সাথে সাথে টেকনিক্যাল জিনিস, টেকনিক্যাল টার্ম জানবে, সেটা সবার পক্ষে সম্ভব হয় না। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে আমার একটা সিএমএস, যেটাকে বলে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেসটা হচ্ছে এক প্রকার ওপেন সোর্স সিএমএস। সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মানে হচ্ছে যার সাহায্যে আমরা একটা ওয়েবসাইট তো বিল্ড করতে পারি। যখন আমি একটা আমার নিজস্ব ওয়েবসাইট আছে আমার একটা, যেটা আমি ওপেন করছি এখানে, দেখাচ্ছি কিরকম টাইপের ওয়েবসাইট আমরা বিল্ড করতে পারি ওয়ার্ডপ্রেস ইউজ করে। এখানে আমি একটা রিসেন্টলি একটা ওয়েবসাইট বানিয়েছি নিজের জন্য, যেখানে আমি রেগুলার ব্লগ পোস্ট করি। ইন্টারনেট চলছে? হ্যাঁ, যেমন এই ওয়েবসাইটটা হচ্ছে এটা আমার নিজস্ব একটা ওয়েবসাইট। আমি যেহেতু আমার ফিটনেসে একটা ইন্টারেস্ট আছে, তাই আমি একটা ফিটনেস রিলেটেড কন্টেন্ট বানিয়েছি। এবার যার যে জিনিসে কন্টেন্টে, যার যে জিনিসে ইচ্ছা থাকে সেই সেই জিনিসে, যেমন এই ওয়েবসাইটের হেল্প করে আমি এই টাইপের একটা ওয়েবসাইট বানিয়েছি, যেখানে বিভিন্ন ফাংশনও কাজ করে। যেমন কেউ যদি কন্ট্যাক্ট করতে চায়, তো এখানে আমি কন্ট্যাক্ট আস ফর্ম দিয়েছি। তো এরকম টাইপের ওয়েবসাইট আমরা কি মানে ওয়ার্ডপ্রেসের হেল্প নিয়ে এরকম টাইপের ওয়েবসাইট আমরা বানাতে পারি, যেখানে কোনো কোডিং এর দরকার পড়ে। তো আমরা ওয়ার্ডপ্রেসের হেল্প নিয়ে এরকম পুরো এরকম ফাংশন হওয়া, এখানে যেমন কোনো ডাউট থাকলে এখান থেকে ডাইরেক্ট আমি হোয়াটসঅ্যাপের বাটন দিয়েছি, বা এখানে কন্ট্যাক্ট ফর্ম দিয়েছি। এরকম টাইপের ফুলি ফাংশন একটা ওয়েবসাইট আমরা ওয়ার্ডপ্রেসের হেল্প নিয়ে বানাতে পারি। যেহেতু আমার ওয়েবসাইটে এখনো পর্যন্ত এখানে এসইওটা কমপ্লিট হয়নি, তাই এটা গুগল সার্চ রেজাল্ট আসবে না। আমি যদি ওয়েবসাইটের ইউআরএলটা দিচ্ছি, তাই এখানে এখনো এসছে। যদি ডাইরেক্ট লিখি,
তো আইডিয়া হয়ে গেল তাহলে আমরা ওয়ার্ডপ্রেসে হেল্প করে কেমন ওয়েবসাইট আমরা বানাতে পারি, ঠিক আছে? আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো ওয়ার্ডপ্রেস থেকে, তাহলে নেক্সট আমরা এসইওটা স্টার্ট করতে পারবো। ডাউট আছে? ওকে, কোথায় ছিলাম? তাহলে ওয়ার্ডপ্রেসটা ক্লিয়ার হয়ে গেল যে ওয়ার্ডপ্রেসের হেল্প নিয়ে আমরা কিরকম ওয়েবসাইট আমরা বানাতে পারি, বা যেরকম। তো এবার হচ্ছে নেক্সট আসছে এসইও, যেটা বললাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কথাটার মধ্যে যাচ্ছে অপটিমাইজ করা। আর সার্চ ইঞ্জিন ফার্স্ট আমরা জানতে হবে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কে জানেন? সার্চ ইঞ্জিন কে জানেন? সার্চ ইঞ্জিন মানে কি? কারণ নলেজ আছে সার্চ ইঞ্জিন জিনিসটা কি? হ্যাঁ, গুগল একটা সার্চ ইঞ্জিন, বা আরো বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে যেখানে আমরা কি, যখন কোনো জিনিস আমরা সার্চ করি এবং সেখান থেকে আমরা সার্চে বিভিন্ন ওয়েবসাইটের লিংক পাই, ইউআরএল পাই, সার্চ রেজাল্ট আসে। তো গুগল একটা সার্চ ইঞ্জিন, এছাড়াও ইয়াহু, ডাকডাকগো, অনেক সার্চ ইঞ্জিন অ্যাভেলেবল আছে মার্কেটে। তো সেই সার্চ ইঞ্জিনটাকে অপটিমাইজ করা হচ্ছে একটা এসইওর একটা মেইন পার্ট। এবার কি রকম বলবো? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এমন একটা স্ট্র্যাটেজি, খাতায় লিখে রাখতে পারো এসইও জিনিসটা কি। আমি বলে দিচ্ছি, নিজের ভাষাতে নিজের নোট নিজে তৈরি করো, তাহলে কি হবে সুবিধা হবে। নিজের ভাषाতে लिखे रखो, তাহলে মনে থাকবে। आपको हिंदी में बताना पड़ेगा, समझ में नहीं आता है बंगाली। पहले आपको बता देते लिख लीजिए। एसईओ क्या है, उसका पूरा नाम तो आपको मालूम चल गया, सर्च इंजन ऑप्टिमाइजेशन होता है। तो हम पहले बोल देते हैं, उसका आप खुद लिख लीजिएगा। पहले हम बता देते हैं, जैसे कि एसईओ क्या है। एसईओ एक डिजिटल मार्केटिंग का एक पार्ट है जो बहुत ही ज्यादा इंपॉर्टेंट है, ठीक है। हम जब बोले कि 90% कवर हो जाते हैं एसईओ और एसईएम मिलके। तो सर्च इंजन ऑप्टिमाइजेशन क्या है कि एक प्रोग्राम है, क्या है कि सर्च इंजन को ऑप्टिमाइज करना। मतलब क्या, सर्च इंजन ऑप्टिमाइजेशन इज अ स्ट्रेटजीज, एक स्ट्रेटजी है जिसके थ्रू मेरा वेबसाइट का विजिबिलिटी को बढ़ाने में हेल्प मिलता है। जैसे मेरा हिंदी वीक है, आप समझ गए हो ना, तो अपना हिसाब से लिख लो, कॉपी में नोट डाउन कर लो, अपना नोट बना लो। कई बार আমি বাংলায় বলছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে একটা স্ট্র্যাটেজি। তো সেটা কি হবে, সেটার হেল্প করে আমরা আমাদের ওয়েবসাইটের ভিজিবিলিটিটা বাড়াতে পারি। ভিজিবিলিটি বাড়ানো মানে কি, যেমন কোনো একটা জিনিস অস্বচ্ছ আছে, সেটা দেখতে আমাদের অসুবিধা হবে। আর কোনো জিনিসটা যদি স্বচ্ছ থাকে, আমি দূর থেকে যদি এটা আমি মনিটরটা দেখছি বা ওই বোর্ডের মধ্যে কিছু লেখা আছে, সেটা যদি যত অস্বচ্ছ থাকবে, তাহলে কি ওটা সার্চ ইঞ্জিন আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করাবে না, কারণ ওটা সার্চ ইঞ্জিনের কাছে ওটা অস্বচ্ছ, যে আমার ওয়েবসাইটটার কন্টেন্টটা কি সেটা সার্চ ইঞ্জিন বুঝতে পারবে না। তো এসইও করে নিলে কি হবে, সেটা আমাদের সার্চ ইঞ্জিনের কাছে স্বচ্ছ হয়ে যাবে ব্যাপারটা। তো জানতে পারবো আমি গুগলের মধ্যে কেউ গিয়ে ফিটনেস রিলেটেড কিছু কন্টেন্ট সার্চ করলো, তখন কি হবে, সবার ফার্স্টে আমার ওয়েবসাইটটা, আমার এসইও করা থাকলে কি হবে, আমার ওয়েবসাইটে গুগলের সার্চ লিস্টে আসবে। তো তখন ট্রাফিক আমার ওয়েবসাইটে অটোমেটিক ভিজিট করবে, যারা ব্লগ পড়বে বা কিছু পড়বে ফিটনেস রিলেটেড, তো আমার ওয়েবসাইটে এসে ভিজিট করবে। তো সেরকমই যে এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি এসইও, যার ফলে আমাদের ওয়েবসাইটটার ভিজিবিলিটিটাকে আরো বাড়াতে পারি, মানে ওটা গুগলের কাছে আরো গ্রহণযোগ্য করে তুলতে হবে, যেটাকে বলবো বাংলায়। আর কত ভালো ভাষা বলবো যেটা বললাম। এবার যেটা নিজেরা বুঝতে পারছো সেই হিসাবে নোটটা লিখে নাও, যে যেটা বুঝতে পারবে। বাকি এসইওটা জিনিসটা কি সেটা নিয়ে কোনো ডাউট আছে? হ্যাঁ, আমি তো মুখই দেখতে পাচ্ছি না, কি বলছে? এসইও এসইও হচ্ছে একটা স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজি মানে কি, একটা পদ্ধতি। আমি পদ্ধতি বলেছিলাম, বাংলা আরো সহজ করে দিই। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর বাংলা করতে হবে, শুনতে অড অড লাগবে। তো এসইও কি, এসইও হচ্ছে একটা পদ্ধতি যার ফলে আমাদের ওয়েবসাইটের ভিজিবিলিটিটাকে আরো বাড়াতে পারি। মানে আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এখানে আমি আমার ব্রাউজার ওপেন করে নিচ্ছি। হ্যাঁ, এখানে আমি একটা ব্রাউজার, এটা আমার ওয়েবসাইটটা ওপেন আছে এখন, সাইডে একটা ট্যাব ওপেন করে দেয়। এখানে আমি একটা কিছু জিনিস লিখে সার্চ করছি, আমি ধরো লিখে সার্চ করছি যে স্যামসাং মোবাইল চার্জার, লিখে সার্চ করছি গুগলের মধ্যে। তো আমি গুগলের মধ্যে লিখে সার্চ করলাম স্যামসাং মোবাইল চার্জার। তো এটা সার্চ করার পর এইগুলো এখন দেখার দরকার নেই, এই যে স্পন্সরড যে লেখাগুলো আছে এগুলো দেখার নেই, এগুলো হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডের পার্ট। এগুলো হচ্ছে পেড ভাবে গুগলকে টাকা দিয়ে ওদের র‍্যাঙ্ক করানো হয়েছে। মেন স্পন্সরড এর পর থেকে দেখি যদি, তো স্পন্সরড এর পর থেকে এখান থেকে স্টার্ট হচ্ছে। দেখতে পাচ্ছি স্টার্টিং এ আমাদের লিংক আসছে, কার কোন ওয়েবসাইটে লিংক আসছে, samsung.com। কেন এসছে, তারপরে তো আরো ওয়েবসাইট আছে, কেন অন্য ওয়েবসাইটগুলো আসেনি কেন? তারপরে দেখতে পাচ্ছি অ্যামাজনের ওয়েবসাইট আছে, বিভিন্ন ই-কমার্স সাইটের ওয়েবসাইট আছে। ই-কমার্স মানে বোঝো তো সবাই, ই-কমার্স মানে
ই কমার্স মানে হচ্ছে ইলেকট্রনিক কমার্স, মানে হচ্ছে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, যে ই কমার্স সাইট যেখান থেকে আমরা কি জিনিস কিনতে পারি, তো সেটাই হচ্ছে একটা ই কমার্স সাইট। তো এখানে আমি স্যামসাং মোবাইল চার্জার লিখতে বিভিন্ন সার্চ রেজাল্টে বিভিন্ন এসছে, যেমন বিভিন্ন ই কমার্স সাইটের লিংক এসছে, অ্যামাজন, ফ্লিপকার্ট, ক্রোমা, ইন্ডিয়ান মার্ট, বিভিন্ন দেওয়া এসছে। তো এখানে দেখতে পাচ্ছি samsung.com এর সার্চ রেজাল্টে সবার ফার্স্টে এসছে। কেন এসছে? এটা আসার কারণ হচ্ছে এই স্যামসাং কোম্পানি কি করেছে, ওদের কোম্পানি টোটাল ওর যে প্রোডাক্ট আছে মোবাইল চার্জার, তো সেই মোবাইল চার্জারটার একটা কমপ্লিট এসইও করেছে, অর্থাৎ ভিজিবিলিটিটা বাড়িয়েছে, ওর এসইওটা সবচেয়ে বেটার হয়েছে অন্যদের থেকে, তাই ওর সার্চ রেজাল্টে ওর ওয়েবসাইটটা সবার ফার্স্টে র‍্যাঙ্ক করেছে। তো এবার বুঝতে পারছো তাহলে যে এসইওটা কতটা ইম্পর্টেন্ট ডিজিটাল মার্কেটিং এ আমাদের ওয়েবসাইটটা র‍্যাঙ্ক করানোর ক্ষেত্রে। এসইও যদি কিওয়ার্ড রিসার্চ এসইও না ভালো করে করা থাকে, তাহলে আমাদের ওয়েবসাইট গুগলের মধ্যে কোনোদিনই র‍্যাঙ্ক করবে না, আর গুগলের মধ্যে র‍্যাঙ্ক না করলে স্টার্টিং এর দিকে আমাদের ওয়েবসাইটে কোনো ট্রাফিক আসবে না, ট্রাফিক জেনারেট হবে না, আর ট্রাফিক জেনারেট না হলে আমাদের ওয়েবসাইট জীবনে মনিটাইজও হবে না, আর মনিটাইজ না হলে আমাদের কোনোদিন গুগল অ্যাডসেন্সে ইনকাম জেনারেট হবে। তো এসইওটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা করে নিলে কি হবে, আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আসতে স্টার্ট করবে। তো এসইওটা জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার হলো তো, যে এটা একটা ভিজিবিলিটি বাড়াতে হেল্প করে, যেন ওয়েবসাইটটা সবার ফার্স্ট র‍্যাঙ্ক করাতে হেল্প করে। ঠিক আছে, এটা এতদূর পর্যন্ত আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, তো এবার আসছি এসইও। এবার এসইও তো এসইও বলে দিলাম, এবার এসইও তো একটা পার্ট নয়, এসইও এর অনেক পার্ট আছে। এসইও হচ্ছে টু টাইপস এর এসইও হয়। ফার্স্ট অফ অল এসইও ডেফিনিশন তো দিলাম, এবার হচ্ছে এসইও ক টাইপ। এসইও হচ্ছে টু টাইপ, একটা হচ্ছে অন পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও। তো ফার্স্ট আমরা অফ পেজ এসইওটা নিয়ে বলবো, কারণ অফ পেজ এসইওটা হচ্ছে আমাদের ওয়েবসাইট বানানোর আগেই করে নিতে হয় অফ পেজ এসইও। হ্যাঁ, আর অন পেজ এসইওটা কি হচ্ছে, আমাদের ওয়েবসাইট যখন গুগলের মধ্যে লাইভ হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমার এখানে আমার ওয়েবসাইটটা এখানে লাইভ করা আছে, তো আমার ওয়েবসাইটে এখনো পর্যন্ত এসইও কমপ্লিট হয়নি, তো এটা আমি রিসেন্টলি করব এসইওটা। তো গুগলে ওয়েবসাইট যখন লাইভ হয়ে যাবে, লাইভ হয়ে যাওয়ার পর তখন আমরা অন পেজ এসইওটা করব। অন পেজ এসইও মানে যখন অনলাইন হয়ে যাবে ওয়েবসাইটটা, আমরা সবার কাছে সবার কম্পিউটার ওয়ার্ল্ডের সমস্ত ওয়েবসাইটটা আমার সমস্ত ডিভাইস থেকে খুলতে হয়েছে। কিন্তু অফ পেজ এসইওটা কি আমাদের ওয়েবসাইটটা বানানোর আগেই করে নিতে হবে। ঠিক আছে, তো এবার অফ পেজ এসইওর মধ্যে কি কি জিনিসগুলো আমাদের ধ্যান দিতে হবে সেটা লিখে নাও খাতার মধ্যে। নাম্বার 1 হচ্ছে সবার ফার্স্ট মেইন জিনিস, যেটা হচ্ছে এসইও মেইন জিনিস, সেটা হচ্ছে এসইওর ভেতরে, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, প্রপার কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ। দেন সেকেন্ড হচ্ছে আমাদের কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং পরে আসছে, এগুলো আগে লিখে নাও আর বলে দিচ্ছি। কিওয়ার্ড রিসার্চ হলো, তারপর হচ্ছে কন্টেন্ট রাইটিং, ওকে, তারপর হচ্ছে মেটা টাইটেল। মেটা টাইটেল এমইটিএ, মেটা টাইটেল, যে ফেসবুকের যে কোম্পানি হচ্ছে মেটা, ওই মেটাই ওই বানাবে মেটা টাইটেল হলো। তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে ইমেজ অপটিমাইজেশন। ইমেজ অপটিমাইজেশন বলতে আমার যে ওয়েবসাইটের মধ্যে ফটো বা এগুলো ইউজ করেছি আমি, এগুলো তো এই ফটো বা এই ব্যাকগ্রাউন্ডের সমস্ত ছবি, এসব ছবিগুলো আমি যদি অন্য কারোর ওয়েবসাইট থেকে কপি করে নিই, তাহলে কি হবে, ওটা আমার কাছে কপিরাইট ক্লেম আসতে পারে যে আমি অন্য কারোর ছবি ব্যবহার করলে, বা আমি এমন অপটিমাইজ করে এমন জিনিস আমাকে ইউজ করতে হবে যাতে কপিরাইট ক্লেম না আসে আমাদের ওয়েবসাইটে। ঠিক আছে, হলো ইমেজ অপটিমাইজেশন হলো। তাহলে যে জিনিসগুলো বললাম এগুলো হচ্ছে অফ পেজ এসইও। অন পেজ এসইওটা পরে আসবে, কারণ আগে অফ পেজ এসইওটা না বুঝলে অন পেজ এসইওতে যাওয়া যাবে না। তো এবার কিওয়ার্ড রিসার্চটা, কিওয়ার্ড জিনিসটা কি ফার্স্ট আমাকে জানতে হবে। হয়ে গেছে লেখা সবাই? হ্যাঁ, তো ফার্স্ট আমাদের জানতে হবে কিওয়ার্ডস জিনিসটা কি। কিওয়ার্ডস মানে কি? কিওয়ার্ডস মানে হচ্ছে ছোট ছোট শব্দ। যেমন আমার এখানে আমার ওয়েবসাইটের নাম হচ্ছে paulfitness.in, আমার ওয়েবসাইট ইউআরএল হচ্ছে paulfitness.in। তো এখানে কি, এখানে ফিটনেস একটা কিওয়ার্ড, ঠিক আছে। হ্যাঁ, তারপর আমি যদি আর নিচে চলে যাই, এখানে যেমন লেখা আছে যে হোয়ে প্রোটিন হেলথ বেনিফিটস, তো এখানে প্রোটিন শব্দটা একটা কি, এটা হচ্ছে একটা, এটা একটা কিওয়ার্ডস যেটা কিন্তু গুগলে সার্চ হয়, এগুলো হচ্ছে কিওয়ার্ডস। তো এবার কিওয়ার্ডসটা তো আমরা নিজেদের মনের মতো করে বানাতে পারি না, যে যেখান থেকে আমি কিওয়ার্ড শিখিয়ে নিলাম, এই কিওয়ার্ডসটা আমি লাগিয়ে দিলাম আমার ওয়েবসাইটের মধ্যে, ওয়েবসাইট সারা জীবনও র‍্যাঙ্ক করবে না, পসিবলই না, ওয়েবসাইটটা কোনো র‍্যাঙ্ক করবে না। তো আমাদের কিওয়ার্ডসটা কোথা থেকে আমরা রিসার্চ করব? তো কিওয়ার্ডস রিসার্চ আমরা কোথা থেকে করব? যেখানে আমরা সার্চ ইঞ্জিন থেকেই আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তো এখানে আমরা
কি করব, কিওয়ার্ডসটা রিসার্চ কিভাবে করব? ধরো এখানে আমি একটা কোনো ওয়েবসাইট নিয়ে র‍্যাঙ্ক এসইও করছি, আমার ওয়েবসাইটের কাজ হচ্ছে আমিও একটা ই-কমার্স টাইপের ওয়েবসাইট বানাবো, ঠিক আছে? তো আমার ই-কমার্স সাইট থেকে আমরা ইলেকট্রনিক্স আইটেম সেল করব আমরা সারা বছর, ঠিক আছে? তো আমরা ইলেকট্রনিক্স আইটেমের এসইও কিভাবে করব? আমরা যেমন সার্চ ইঞ্জিনে গিয়ে নরমাল ধরো আমাদের ল্যাপটপ সেল করি আমরা, ঠিক আছে? তো আমরা এখানে লিখে সার্চ করব বেস্ট ল্যাপটপ আন্ডার 50,000, বেস্ট ল্যাপটপ আন্ডার 50,000, 50,000 টাকার নিচে বেস্ট ল্যাপটপ কোনটা? তো এবার আমরা এখানে দেখছি অনেক অ্যাডভার্টাইজ এসেছে, অনেক কিছু এসেছে, তো এখান থেকে কিওয়ার্ডস নিতে পারবো না? এখান থেকে কিওয়ার্ডস নিয়ে নিলে ওটা কপিরাইট ক্লেম আসতে পারে। তো আমরা সবার ফার্স্ট কি করব, নিচে চলে যাব। এখানে যদি নিচে চলে যাই, নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি এসেছে এখানে যে রিলেটেড সার্চেস বলে একটা অপশন এসেছে। এটা মানে কি? এটা মানে হচ্ছে সারাদিনে গুগলের মধ্যে এই কিওয়ার্ডস গুলো প্রচুর পরিমাণে সার্চ হয়, তাই আমাদেরকে গুগল এগুলো দেখিয়েছে যে এই জিনিসগুলো নিয়ে আমরা যদি এসইও করি এই কিওয়ার্ডস গুলো নিয়ে, এই যে যেমন এইচপি বেস্ট ল্যাপটপ আন্ডার 50,000, মানে মানুষ যেগুলো বেশি সার্চ করে, সার্চ इंजन সেগুলো কি করে নিজেদের কাছে स्टोर করে নেয়। इंसान जो सर्च करता है गूगल में तो वो क्या करता है, सर्च इंजन का एक स्ट्रेटजी रहता है, उन लोग एक प्रोग्राम रहता है, उन लोग क्या करता है अपना सर्च इंजन में स्टोर कर लेता है डाटा को, जो ये ज्यादा सर्च हो रहा है। তো এখান থেকে আমরা কিওয়ার্ডস নিয়ে এরকম আমাদের কোনো ওয়েবসাইট আছে, তো এই ওয়েবসাইটে নিয়ে আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করব। এখান থেকে আমরা 500 থেকে 600 কিওয়ার্ড রিসার্চ করব। এখানে তো মাত্র 6টা শো হচ্ছে, কিন্তু আমরা কি করব, র‍্যান্ডম টপিক নিয়ে গুগলে সার্চ করতেই থাকবো, ইলেকট্রনিক্স আইটেম বা ল্যাপটপ যে জিনিসটা বিক্রি করব সেটা নিয়ে সার্চ করতে থাকবো। এখান থেকে আমরা প্রচুর কিওয়ার্ডস, আমরা একটা ডাটা লিস্ট তৈরি করব। এখানে স্যার এক্সেলটা আমরা ইয়ে থেকে ওপেন হয় না, ডব্লিউপিএস অফিস থেকে, এখান থেকে হয় না, আমাদের এক্সেলটা নেই না, এক এক্সেলটা ওপেন করে দিতে হবে। এটা সিট নাকি? হ্যাঁ, তো এবার কিওয়ার্ডসটা যেহেতু বললাম মেন, তাই কিওয়ার্ডসটাই আমাদের ধ্যান দিতে হবে। এটাতেই ধ্যান দিতে পারলে, অর্থাৎ এসইওটাতে বেশি না হড়বড় করা চলবে না। যে এসইও তাড়াহুড়ো করে করতে যায় তারই ওয়েবসাইট কোনোদিন র্যাঙ্ক করে না। এটাতে যত টাইম নিয়ে যায় তত ভালো। আর আমি একটা কথা বলছি যেটা, যে ডিজিটাল মার্কেটিং কেউ যদি শেখো এখানে ইন্টারেস্টেড, তাহলে কি ঘরে কমসে কম একটা হলো মেশিন রাখার চেষ্টা করবে, ল্যাপটপ বা ডেস্কটপ যেন থাকে বাড়িতে। তাহলে কি হবে, কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিটা এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে হচ্ছে প্রতি সপ্তাহে কিছু না কিছু আপডেট আসে। গুগল কি করে, নিজের প্রাইভেসি পলিসিকে প্রতি উইকে চেঞ্জ করে। প্রাইভেসি পলিসি বললাম না, ভুল বললাম, সরি, মানে নিজের এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা বিভিন্ন যে ডিজিটাল মার্কেটিং পার্ট আছে সেগুলো কি প্রতি সপ্তাহে কিছু না কিছু নতুন নতুন আপডেট আসে। আমি যদি এখানে ডিজিটাল মার্কেটিং তো আর সেই এক্সেল বা ওয়ার্ডের মতো নয় যে আমি শিখে নিলাম, ওখানে যে ফর্মুলা ইউজ হতো বা ইউজ হতো বা কোডিং শিখে নিলাম, ওই ফর্মুলাটা চলতে থাকবে বছরের পর বছর সেম, ওইরকম তো নয় এটা। এখানে কি, এখানে যদি আমাকে নিজে তো শিখতে হবে, সাথে সাথে নিজেকেও রিসার্চ করতে হবে। গুগলের যে আপডেট আসছে যে ওইগুলোকে নিজেকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ টাইমের সাথে সাথে রেগুলার নিজেকে প্র্যাকটিস রাখতে হবে। মানে আজকে ডিজিটাল মার্কেটিং শিখলাম, এটা যদি আমি 1 বছর পর শিখতে যাই আবার, অনেক কিছু জিনিস কিন্তু চেঞ্জ হতেই পারে। আজকের কথাটা আবার সেই দিন গিয়ে ভুলও হতে পারে। সেটাই, অর্থাৎ প্রতি সপ্তাহে কিছু না কিছু, ডিজিটাল মার্কেটিং এমন একটা ইন্ডাস্ট্রি আর গ্রো হওয়া ইন্ডাস্ট্রি যেখানে প্রতি সপ্তাহে চেঞ্জেস আসছে। তো এটা এখানে শিখে যাওয়ার পর থেকে ঘরে গিয়ে সঙ্গে সঙ্গে इम्प्लीमेंट करता हो। मतलब यहाँ पे डिजिटल मार्केटिंग आप सीख रहे हो तो यहाँ पे ऐसे सीख के छोड़ने से नहीं चलेगा। ये एक्सेल वर्ड जैसे नहीं है कि एक बार सीख लिया उसके बाद फिर खत्म हो गया कि सेम फॉर्मूला चलेगा सेम चलेगा, वैसा नहीं है कि आपको क्या है तुरंत इम्प्लीमेंट करना पड़ेगा अपने लाइफ में। मतलब लाइफ में क्या अपना तुरंत इम्प्लीमेंट करना पड़ेगा कि ये सीखे है तो ये करना पड़ेगा। तो देन এবারে যেটা বলছিলাম কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, তো কিওয়ার্ডস গুলো কিভাবে আমরা স্টোর করব, তো আমরা বলেছিলাম স্টার্টিং এ যে 500 থেকে 600 কিওয়ার্ডস আমাদেরকে ফার্স্টে স্টোর করতে হবে। কিছু ডাউট আছে তাহলে? হ্যাঁ, তো তারপর এখান থেকে আমরা কি করব, কিওয়ার্ড রিসার্চ স্টোর করব। এখান থেকে এখানে ড্র্যাগ করা যায়, হ্যাঁ ড্র্যাগ করা যাচ্ছে। হ্যাঁ, এইভাবে আমরা এখানে কিওয়ার্ডস গুলো রিসার্চ করব। এখান থেকে আমরা গুগল থেকে নিয়ে আসব, গুগল থেকে নিয়ে এসে এখানে কি করব, আমরা এক্সেলে এরকম 500 থেকে 600 কিওয়ার্ডস আমরা এরকম করে রিসার্চ করব। দিয়ে কি হবে, আমরা 500-600টা কিওয়ার্ডস তো আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড করতে পারি না। কেন করতে পারি না, আমি তো বললাম একটু আগে যে আমি যে ওয়েবসাইটটা বানিয়েছিলাম, যে ওয়েবসাইটটা আমার নিজের পার্সোনাল ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটে কি একটাই দেখছি কারণ এখন মাত্র একটাই কিওয়ার্ডস আছে যেখানে ফিটনেস শব্দ। অর্থাৎ আমার ওয়েবসাইটটা যাই হোক না কেন, আমার ওয়েবসাইটে প্রাইমারি কিওয়ার্ডস কিন্তু একটাই থাকবে। প্রাইমারি কিওয়ার্ডস কিন্তু একটাই হবে, যেটা দিয়ে আমাদের পুরো ওয়েবসাইটটা আমার চিনবে, সার্চ ইঞ্জিন আমার ওয়েবসাইটটা কমপ্লিটলি চিনবে। হ্যাঁ, তো সেইভাবে আমাদের প্রাইমারি কিওয়ার্ডস একটাই খুঁজতে হবে। কিন্তু আমি কেন বললাম যে 500-600টা, কারণ মনে ডাউট এলো না যে আমি তাহলে একটা যখন কিওয়ার্ডস নেব তো একটা কিওয়ার্ডস নিয়েই আমি কাজটা শুরু করতে পারি, আমার খোঁজার কি দরকার 500-600।
কেন করবো এটা? ডাউট এলো সবার মনে। তো এটা কি হলো, এবার আমি তো কিওয়ার্ডস বললাম স্টার্টিং এ যে এমনি কিওয়ার্ডসটাকে র‍্যান্ডম উঠিয়ে নিয়ে দিয়ে দিলে হবে না, তো সেই কিওয়ার্ডস এর ডিফিকাল্টি কতটা সেটা আমাকে চেক করে নিতে হবে। ডিফিকাল্টি বলতে ওই কিওয়ার্ডসটা নিয়ে যদি সার্চই না হলো, ধরো এমন একটা ওয়েবসাইট, ধরো কোন একটা ওয়েবসাইট আছে তোমার বিল্ডিং মানে একটা ওয়েবসাইট আছে, যে জিনিসটা নিয়ে গুগলে এত বড় ট্রেন্ডিং টপিক নয়, সেটা নিয়ে গুগলে সার্চই হয় না কোনোদিন, সেই টপিকটা নিয়ে যদি আমি ওয়েবসাইটটা নিয়ে এগোই, তাহলে সেই ওয়েবসাইটটা আমাদের জীবনে কোনো র‍্যাঙ্ক করবে। তাই আমাদের কিওয়ার্ডস এর ডিফিকাল্টিটাকে চেক করতে হবে। তো কিওয়ার্ডস এর ডিফিকাল্টিটা আমরা কিভাবে, আমি বলবো কিভাবে চেক করব কিওয়ার্ডস এর ডিফিকাল্টি। তো কিওয়ার্ডস এর ডিফিকাল্টি চেক করার জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে, আরো বিভিন্ন ওয়েবসাইট আছে, কিছু ফ্রিও আছে কিছু পেডও আছে। তো ফ্রি একটা ওয়েবসাইট যেটা আমি বলে দিচ্ছি, খাতায় নোট করে রাখতে পারো, Ahref কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার, কিওয়ার্ড ডিফিকাল্টি, হ্যাঁ এখানে এসে গেছে। তো এখানে দেখো ফার্স্ট লিংক যে এসেছে ফ্রি কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার, তো এখানে আমি ওয়েবসাইটে ভিজিট করব। তো এখানে দেখো লেখা আছে এন্টার, এখানে লেখা আছে এন্টার কিওয়ার্ডস, অর্থাৎ আমরা সার্চ ইঞ্জিন থেকে এক্সেল থেকে যে সমস্ত কিওয়ার্ডস গুলো নিয়েছি, যে একটা ডাটাবেস বানিয়েছি একটা, তো সেখান থেকে আমরা কিওয়ার্ডস গুলো নিয়ে নিয়ে দেখবো যে সেগুলো ডিফিকাল্টি কতটা। তো এখান থেকে আমরা ধরো এখান থেকে আমরা এটা এখানে স্প্রেডশিটে যে দুটো কিওয়ার্ডস আমরা এখন রিসার্চ করে বার করলাম, এখান থেকে ধরো এই কিওয়ার্ডসটা আমরা নিয়ে নিলাম, আমরা আসুস কথাটা কেটে দিচ্ছি কারণ এখানে কোনো ব্র্যান্ডের নাম আমরা নেব না, ঠিক আছে? এটা হাইপারলিংক হয়ে আছে বলে ব্রাউজারটা ওপেন, এই পার্টটা আমরা কপি করে দিচ্ছি। হ্যাঁ, দেন আমরা কি করব, যে ওয়েবসাইটটা আমরা ওপেন করেছিলাম কিওয়ার্ডস এর ডিফিকাল্টি চেক করব কি করে, তো এখানে আমরা কি করব, এটাকে পেস্ট করব। দেন তারপর আমরা যে কান্ট্রির মধ্যে থাকি, যে কান্ট্রিতে আমরা ওয়েবসাইটে চলবে বেশি, সেই কান্ট্রিটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব, কারণ সেই সব দেশে কিওয়ার্ডস নিডস আলাদা আলাদা থাকে। কোন দেশে যেমন এখানে ইন্ডিয়াতে তো টেসলার গাড়ি নেই, বাইরের দেশে টেসলার গাড়ি আছে, তো ওইখানে ওদের ওইখানে ওই জিনিসটা চলে, তো ওইখানে সব দেশে সব কিছু অ্যাভেলেবেল নেই। তো আমার ওয়েবসাইটে যদি আমি ইন্ডিয়ার মধ্যে চালাতে চাই, তো আমাদের ইন্ডিয়া এখানে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমরা ইন্ডিয়া এখান থেকে বার করে নেব, সিম্পলি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। দেন এখানে চেক কিওয়ার্ডস করব, এটা কিছুক্ষণ টাইম নেবে লোড হতে, যেমন দিয়ে আমাদের বলবে এখানে এটা রোবট কিনা একটা ভেরিফাই করতে হবে। এটা ডিফিকাল্টি চেক করা হচ্ছে কিওয়ার্ডসটা। তো দেখতে পাচ্ছি এখানে কিওয়ার্ডস এর ডিফিকাল্টি কত এসেছে, 2, কিন্তু এটা তো আরো তো নিলে আমাদের চলবে না, কারণ এটা নিয়ে একদমই সার্চ করা হয় না আমাদের, 2 মাত্র 2। আর আমাদের কিওয়ার্ডস সবসময় সিলেক্ট করতে হবে যেন কতর মধ্যে কত হয়, যেন আমাদের কিওয়ার্ডসটা 15 থেকে 30 এর ভেতরে হয় স্কোরটা, যেন আমাদের কিওয়ার্ডস এর স্কোর যেন এখানে যেমন 2 আসছে, যেহেতু এটা যেন আমাদের 15 থেকে 30 এর ভেতর হয়, এমন কিওয়ার্ডস আমাদেরকে এখান থেকে রিসার্চ করতে হবে। 30 বলতে আমার 28 এর কাছে নয়, সবথেকে বেস্ট হয় যদি আমরা 15 থেকে 16 থেকে 17 এর ভেতরে যদি আমরা কিওয়ার্ডস পেয়ে যাই, সেই কিওয়ার্ডসটা নিয়েই আমরা এগোবো, সেটাকেই আমাদের ওয়েবসাইটে প্রাইমারি কিওয়ার্ডস বানাবো। তাই সেই জন্যই আমরা স্টার্টিং করবো 500 থেকে 600, যেটা বললাম কিওয়ার্ডস এর একটা লিস্ট বানাবো, সেখান থেকে আমরা সব কিওয়ার্ডস গুলো কপি পেস্ট করে করে এই ওয়েবসাইটে এসে, বা বিভিন্ন পেড ওয়েবসাইটও আছে, তো সেই ওয়েবসাইটে গিয়ে আমরা ডিফিকাল্টিটা দেখবো, ডিফিকাল্টি লেভেলটা কত। আর ডিফিকাল্টি লেভেল থেকে আমরা সেখান থেকে হয়তো 500টা কিওয়ার্ডস এর মধ্যে থেকে আমরা 10টা কিওয়ার্ডস নিয়ে চলবো, ওই 10টা কিওয়ার্ডস এর মধ্যেও আবার যার ডিফিকাল্টি বেশি, সবকিছু রিজেক্ট করতে 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 গিয়ে লাস্টে একটাই কিওয়ার্ডস হবে, যে কিওয়ার্ডস দেখবো আমরা ওয়েবসাইটের জন্য একদম 100% পারফেক্ট, যেটা আমাদের ওয়েবসাইটটাকে র‍্যাঙ্ক করাতে হেল্প করবে। তো আমাদের ওয়েবসাইটের ভিজিবিলিটি যেন এই ডিফিকাল্টি লেভেল যেন সবসময় 15 এর কমও যেন না হয়, 30 এর বেশিও না হয়, একটা লজিক আছে, ঠিক আছে? 15 এর বেশিও যেন না হয়, আর 15 এর কমও যেন না হয়, সরি 30 এর বেশি যেন না, এটা লিখে রাখো খাতাতে, যাতে ডিফিকাল্টিটা সবসময় 15 এর কম যেন না হয়, আর 30 এর বেশিও যেন না হয়। আর 30 এর বেশি মানে ওটা নিয়ে প্রচুর পরিমাণে সার্চ করা হয় গুগলে, তাহলে সেটা কি কম্পিটিশনে পেরে ওঠা যায়। हो गया आपका, कोई डाउट है? समझ में आ गया ना कीवर्ड्स क्या बोले हम, कौन सा लॉजिक बोले कि जो कौन सा वेबसाइट में आना है, देन कीवर्ड्स को कैसे लेना है, देन उसका डिफिकल्टी स्कोर कितना होना है, कि 15 से नीचे भी नहीं होना है, 30 से ऊपर भी नहीं जाना है। हो गया नोट डाउन।
ওকে হ্যাঁ, তো দেন আমাদের কিওয়ার্ড রিসার্চ তো হয়ে গেল, এটা যেটা বললাম মেইন পার্ট, আমাদের কিওয়ার্ডস এর ডিফিকাল্টি চেক করা হয়ে গেল। দেন হয়ে গেল তাহলে আমাদের কিওয়ার্ড রিসার্চ। তাহলে অফ পেজ এসইওর মধ্যে আমাদের কিওয়ার্ড রিসার্চে কি হলো সবার আইডিয়া হয়ে গেছে। কিওয়ার্ড রিসার্চ নিয়ে কারোর কোনো ডাউট আছে? কিওয়ার্ড রিসার্চ জিনিসটা কি বা ডিফিকাল্টি কি হবে জিনিসটা নিয়ে কারোর ডাউট থাকলে কিছু ডাউট? ঠিক আছে, তারপর আমি কি বলেছিলাম কিওয়ার্ড রিসার্চের পর খাতায় লেখো, বলো কি বলেছিল কিওয়ার্ড রিসার্চের মধ্যে অফ পেজ এসইও করে সেটা নিয়ে বলবো। কন্টেন্ট রাইটিং বলেছিলাম। হ্যাঁ, কন্টেন্ট রাইটিং যেটা আসছে, কন্টেন্ট রাইটিং আমার এক্সাম্পল দিই কন্টেন্ট রাইটিং এর জন্য। যেমন মানে আমার ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট রাইটিং চলে গেল, এটা নিয়ে কোনো কন্টেন্ট আছে, এটা যেমন এখানে আমি একটা কন্টেন্ট লেখা আছে, কোনো একটা কন্টেন্ট লেখা আছে, তো এই কন্টেন্টটাতে একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটার ইউজার সাইড এফেক্ট, হেলথ বেনিফিটস বিভিন্ন লেখা আছে, ঠিক আছে। তো এখানে আমি একটা দেখতে পাচ্ছ, এখানে আমি একটা পিকচার দিয়েছি যেটা ইমেজ অপটিমাইজেশনে যেটা পড়ে আসছে, আর এখানে দেখছো আমি এখানে কিছু কন্টেন্ট লিখেছি, ঠিক আছে। তো এই কন্টেন্টটা আমি তো কোনো ওয়েবসাইটের থেকে কপি করে লিখিনি। এবার আমি যদি কোনো ওয়েবসাইটে ধরো আমি ক্রিয়েটিন বলে একটা সাপ্লিমেন্ট আছে যেটা মার্কেটে পাওয়া যায়, তো সেটা নিয়ে আমি যদি গুগলে সার্চ করলাম, সেটা গুগলে সার্চ করার পর সেটা নিয়ে আসার পর আমি সেখান থেকে যদি ডাইরেক্টলি আমি কোনো ওয়েবসাইট থেকে কপি করে আমার ওয়েবসাইটের মধ্যে পেস্ট করে দিয়ে নেই, তাহলে আমার ওয়েবসাইটে কি হবে? কপিরাইট ক্লেম আসবে। আমি আমার ওয়েবসাইটে গুগলের একটা প্রোগ্রাম হয় ক্রলার বলে, ঠিক আছে। ওটা কি করে, সমস্ত ওয়েবসাইটে ভিজিট করে, দেন কি করে দেখে যে আমার ওয়েবসাইটে এসইও করার পরে ক্রলার বলে প্রোগ্রামটা আমাদের সবার ওয়েবসাইটে ভিজিট করে। তো সেটা কি করে আমাদের ওয়েবসাইটে দেখে যে অন্য কোনো ওয়েবসাইটের থেকে আমি কপি করা আছে নাকি, যখনই দেখে কপি করা আছে তখনই আমার ওয়েবসাইটে কোনো র্যাঙ্ক পাই। একমাত্র আমি ধরো আমার এটা সম্বন্ধে নলেজ নেই, কিন্তু আমি এটা নিয়ে গুগলে সার্চ করলাম, বা আমি এটা তো এখন এআই এর দুনিয়া, তো এখন আমি চ্যাট জিপিটি হেল্প নিয়ে আমি ক্রিয়েটিং নিয়ে কোনো কন্টেন্ট লিখতে বললাম 250 ওয়ার্ডের মধ্যে, আরামে লিখে দেবে আমাকে চ্যাট জিপিটি মিনিটের মধ্যে, সেটাও নিয়ে আমি কপি করতে পারি। কিন্তু কি করে, কিন্তু এআই এর জিনিস আমরা ইউজ করতে পারবো না, কেন? কারণ কি এআই ও ব্যাকগ্রাউন্ডে কোনো ওয়েবসাইট থেকে সার্চটাকে নিয়ে এক জায়গায় কাস্টমাইজ করে আমাকে দেখাচ্ছে, তো ওটাও কপিরাইট ক্লেম আসবে। তবে কন্টেন্টটা কি করতে হবে, আমাদের ইউনিক হতে হবে সবার থেকে, আর সম্পূর্ণ নিজস্ব হতে হবে। সম্পূর্ণ নিজস্ব বলতে আবার কিছু কিছু শব্দ তো সেম থাকবে, কারণ কিছু কিছু টার্মস তো কিছু কিছু পদ্ধতি তো সেমই থাকে, কিন্তু কিন্তু আমার যে লেখার পদ্ধতি, যে প্যারাগ্রাফ বলার পদ্ধতি, আমার যে এখানে টাইটেলস আছে, এটা সবার থেকে ইউনিক হতে হবে। এটা যদি আমি সবার থেকে দেখে দেখে লিখে দিই, তাহলে আমার ওয়েবসাইট কোনদিন র্যাঙ্ক করবে। আর এটাই হচ্ছে মেন কন্টেন্ট রাইটিং। আর কন্টেন্ট রাইটিং ধরো আমি এমনি যে কন্টেন্ট রাইটিং লিখে দিলাম, কন্টেন্ট রাইটিংটা এমন ভাবে লিখতে হবে, এমন এমন কিছু ওয়ার্ড লিখতে হবে যাতে আমার ওয়েবসাইটে ট্রাফিক আসে, অর্থাৎ কোনো ইউজার আমার ওয়েবসাইটে এলো, যে আমার কন্টেন্টটা সম্বন্ধে পড়ছে, এবং আমি কন্টেন্টে যদি উল্টোপাল্টা জিনিস ভরে রাখি, কেউ ইন্টারেস্টই দেখাবে না ওয়েবসাইটের মধ্যে। যে আমার 2 মিনিট আসবে ওয়েবসাইটের মধ্যে দেখবে আমার, বা আমি কোনো যদি হাই কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করে দিলাম, কোনো টেকনিক্যাল কোনো নলেজ, আমি তো কোনো ডক্টর নই বা কিছু নই, প্রফেশনাল নই, এবার সাধারণ মানুষ সবাই ডক্টরের মতো নলেজ সবার কাছে থাকে না। এবার আমি যদি খুব হেভি কোনো ফিটনেস রিলেটেড লিখে দিলাম, কোনো ব্যাপার লিখে দিলাম, ফিটনেস কোচ রিলেটেড কিছু লিখে দিলাম, সেটা সবার পক্ষে বোঝা সম্ভব হয় না। সবাই মেডিকেল সায়েন্সে তো জানেও না, টার্মস গুলো জানে না। তো সেই ক্ষেত্রে আমাকে সবসময় কি হবে, ইজি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, যাতে আর 4-5টা মানুষ বুঝতে পারে আমার কথাটা। মানে এই নয় যে বুঝতে পারলো না, আমার ওয়েবসাইটে এলো কোনো হাই কিছু লেখো, সে কি করলো, আমার ওয়েবসাইটে 2 মিনিটে আসবে, যে ক্ষেত্রে আমার বিরক্ত লাগছে আমার ওয়েবসাইটে কন্টেন্টটা পড়ে, সঙ্গে সঙ্গে আমার ওয়েবসাইট ছেড়ে চলে যাবে, অন্য ওয়েবসাইটে গিয়ে তখন ভিজিট করবে। তারপরে কি হবে, আমার ওয়েবসাইটে বেশিক্ষণ ট্রাফিক থাকবে না, আর ওয়েবসাইটে ট্রাফিক না হলে আমাদের ওয়েবসাইট কোনোদিন মনিটাইজ হবে না। তাই আমাদের কন্টেন্টটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট। শুধু যে কিওয়ার্ড রিসার্চ করে নিলাম, কিওয়ার্ড রিসার্চ করে তো আমার ওয়েবসাইট ট্রাফিক চলে এলো, কিন্তু তাদেরকে তো আমাদেরকে থাকার জন্য, যাতে বেশিক্ষণ আমার ওয়েবসাইটে হোল্ড হয়ে থাকে, তাদেরকে এমন কিছু ওয়ার্ড ইউজ করতে হবে আমার কন্টেন্টের মধ্যে, যাতে সে আমার ওয়েবসাইটে পরে ইন্টারেস্ট দেখায়। প্রতি মিনিটে মিনিটে এমন কিছু শব্দ ইউজ করতে হবে, কয়েকটা শব্দ থাকে যেগুলো বলে দেবো পরে, এমন এমন কিছু শব্দ ইউজ করতে হবে যে শব্দগুলো কি মানুষকে বেশিক্ষণ লং টার্ম পর্যন্ত হোল্ড করে থাকবে। মানুষ ভাববে যে না, একটা লাইন পড়লাম, তারপর না আরেকটু পড়ে যায়, আরেকটু পড়ে যায়, একটু করতে করতে পুরো ওয়েবসাইটটা আমার পড়ে ফেলবে। তো এখানে কন্টেন্ট রাইটিংটা হচ্ছে একটা এসইও এর একটা মেইন পার্ট। আর এই কন্টেন্ট রাইটিং এর ভিতরে আমাদের ওয়েবসাইটে যে প্রাইমারি কিওয়ার্ডস হবে, ওই প্রাইমারি কিওয়ার্ডসটাও যেন আমাদের এই কন্টেন্টের ভিতরে 4 থেকে 5 বার রিপিট হয়, এটা কিন্তু মনে রাখবেন। আমাদের যে কন্টেন্ট রাইটিং হবে ওয়েবসাইটের ভিতর, সেই কন্টেন্টের ভিতর আমাদের যে ওয়েবসাইটে যে বললাম কিওয়ার্ডস বার করব প্রাইমারি, সেই প্রাইমারি কিওয়ার্ডস যেন আমাদের ওয়েবসাইটের ভিতর 4 থেকে 5 বার রিপিট হয়, এটা যেন মনে থাকে। তাহলে কন্টেন্ট রাইটিং সম্বন্ধে আইডিয়া হলো, কন্টেন্ট রাইটিং জিনিসটা কি। তো এবার নেক্সট কি ছিল, কি লিখেছিলাম,
মেটা টাইটেল, মেটা টাইটেল আবার মেটা টাইটেল বলে দিই। আমি একটা এখানে ফার্স্ট ওয়েবসাইট ওপেন করে দিই, ধর একটা ওয়েবসাইট ওপেন করে নিচ্ছি এই সাইটে, ঠিক আছে? এখানে একটা ওয়েবসাইট ওপেন করে নিলাম, এই ওয়েবসাইটটা আমরা ওপেন করে নিচ্ছি। মেটা টাইটেল জিনিসটা কি আমি ক্লিয়ার করে দিচ্ছি। এটা ফার্স্ট আমরা সোর্স কোডটা ওপেন করে দেব। সোর্স কোড মানে ওই ওয়েবসাইটে যে কোডিংটা আছে সেটা আমরা ওপেন করে নেব। কন্ট্রোল প্লাস ইউ, কন্ট্রোল প্লাস ইউ দিলে আমাদের কি হয়, ওয়েবসাইটের সোর্স কোডটা ওপেন হয়ে গেল। অর্থাৎ আমি যে ওয়েবসাইটটা একটু আগে ওপেন করেছিলাম সেই ওয়েবসাইটটা কি কোডিং ইউজ হয়েছে সেটা আমরা দেখতে পাবো এখান থেকে। বলে দিলাম সোর্স কোড ওপেন করা, এটা জুম করা যাবে, এটা জুম করা যাচ্ছে। এখানটা তো প্রবলেম হচ্ছে, ওয়েবসাইটটা সাইডে ঢুকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখো এখানে দেখতে পাচ্ছ কোডিংটা যখন ওয়েবসাইটে ওপেন করে নিচ্ছি আমরা মেটা টাইটেল, এক মিনিট। হ্যাঁ তো ফার্স্টে যেটা বললাম যে কিওয়ার্ড রিসার্চ হলো, কন্টেন্ট রাইটিং হলো, দেন তারপর আমরা কি বললাম মেটা টাইটেল। মেটা টাইটেল মানে কি বলবো, মানে যেটা হয় কারোর এখানে যদি একটু নলেজ, কোডিং নলেজ কারোর থেকে থাকে, কোডিং এর একটা ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকএন্ড হয় যেটা মানে সার্চ ইঞ্জিন যেটা আমাদের ওয়েবসাইটটাকে ক্যাটাগরাইজ করবে। মানে ইউজার তো এবার আমি গুগলের মধ্যে একটু আগে বললাম যে স্যামসাং মোবাইল চার্জার আমি লিখলাম, গুগলের মধ্যে সার্চ রেজাল্টে চলে এলো স্যামসাং এর মোবাইল চার্জার, সেটা সেটা কি, সেটা ইউজার জানলো। আমি কিওয়ার্ডসটা পুট করলাম কিছু যে স্যামসাং মোবাইল চার্জার, এগুলো আমি কিওয়ার্ডস দিলাম গুগলের মধ্যে, তবে সেটা অর্থাৎ কি নরমাল টাইটেল হচ্ছে, নরমাল টাইটেল হচ্ছে ইউজার চিনবে। আর এবার সার্চ ইঞ্জিন তো একটা, ওটাও তো একটা সিস্টেম, ওটাও একটা কোডিং দিয়ে তৈরি করা হয়েছে সার্চ ইঞ্জিন, গুগলের পুরো সফটওয়্যারটা। তো ওকেও তো চিনতে হবে আমাদের ওয়েবসাইটটাকে, মানে অর্থাৎ ব্যাকএন্ডেও তো একজন কাজ করবে, আমাদের ফ্রন্ট এন্ডে যেমন একজন কাজ করে। যেমন একটা আমি যদি একটা एग्जांपल দিই, একটা প্যান্ডেল তৈরি হচ্ছে, তো প্যান্ডেলটার ফ্রন্টে তো অনেক কাপড় দেওয়া আছে, ডিজাইন করে ফুল দিয়ে সাজানো আছে, ওটা ফ্রন্ট এন্ড হয়ে গেল, ওটা দিয়ে আমি প্যান্ডেলটা চিনছি। বাট ওটার ব্যাকগ্রাউন্ডেও তো একটা কিছু আছে, ভিতরে বাঁশ আছে বা সেরকম সব অবস্থা ওয়েবসাইটের একটা ব্যাকএন্ডও থাকে, মানে যেটা থ্রু আমাদেরকে চিনবে আমাদের ওয়েবসাইটটা। যেমন এখানে দেখতে পাচ্ছি এখানে মেটা নেম আছে, মেটা নেম এখানে দেখতে পাচ্ছি। এখানে যেমন এটা আমি এক্সআইগো বলে একটা ওয়েবসাইট আছে যেটা খুলেছি, যেটা কাজ হচ্ছে ট্রেন রিজার্ভেশন বা ওপেন ইয়ে করা। তো এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু কিছু এখানে কিওয়ার্ডস এর সাইডে আসছে, এটাই প্রবলেম হচ্ছে। এটা টাইটেলের জায়গাটাতে হ্যাঁ। তো এখানে যে একটু আগে যেটা দেখতে পাচ্ছিলাম যে এই মেটা টাইটেলে এই যে এখানে আসছে মেটা কন্টেন্ট বা মেটা ডেসক্রিপশন, যেটা বললাম একটু আগে যে মেটা ডেসক্রিপশন বা মেটা টাইটেল। হ্যাঁ তো মেটা টাইটেলের মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে সার্চ এন্ড বুক ফ্লাইট টিকিটস, ট্রেন টিকিটস এন্ড বাস হোটেলস। অর্থাৎ কি আমরা যে ওয়েবসাইটটা খুলেছি এক্সাইগো, সেই ওয়েবসাইটটার কাজ কি হচ্ছে, সেখান থেকে আমরা ট্রেনের টিকিট বুকিং, ফ্লাইট টিকিট বুকিং, ওই রিলেটেড ওয়েবসাইট। তো এটা এটা আমরা কি ওয়েবসাইটের মধ্যে এই লেখাটা দেখতে পাচ্ছি না, যতক্ষণ না সোর্স কোড ওপেন করছি ততক্ষণ আমরা কিন্তু এই লেখাটা কিন্তু ওয়েবসাইটের মধ্যে আসছে না। এটা আমরা যখন সোর্স কোড ওপেন করছি অর্থাৎ ওয়েবসাইটটা ব্যাকগ্রাউন্ডে কি চলছে, কোডটা রান করছে, ঠিক আছে, সেই কোডটার মধ্যে আমরা দেখতে পারি। তো এটা আমাদেরকে লেখা শিখতে হবে, এটা আমাদের প্রপার কিওয়ার্ড রিসার্চ করতে হবে মেটা টাইটেল আর মেটা ডেসক্রিপশন লেখার টাইপে। তাহলে বুঝতে পারছো তো মেটা নরমাল কিওয়ার্ডস আর কন্টেন্টটা হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য, যেটা আমরা ওয়েবসাইটের ফ্রন্ট থেকে দেখতে পাবো, ওয়েবসাইট ওপেন করলে দেখতে পাবো। আর একটা যেটা ব্যাকগ্রাউন্ড থাকবে, মানে ওয়েবসাইটে যে ইঞ্জিনিয়ার হবে বা ওয়েবসাইটে যে এসইও এক্সপার্ট হবে, সে কি করবে, সে হচ্ছে ওই মেটা ডেসক্রিপশন বা মেটা কন্টেন্ট সেগুলো সে দেখতে পারবে, কারণ সেটা সার্চ ইঞ্জিন আমাদের ওয়েবসাইটকে চিনবে। আর ফ্রন্ট এন্ডে কি হয়, যেটা আমরা ওয়েবসাইটকে চিনবো। তাহলে ক্লিয়ার হচ্ছে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড এর মধ্যে পার্থক্য, মানে কোথায় কোথায় কোনটা ইউজ হবে, মেটা ডেসক্রিপশনটা কি আর নরমাল ডেসক্রিপশনটা কি। নরমাল ডেসক্রিপশনটা ইউজার পড়তে আসবে আমার ওয়েবসাইটে, আর মেটা ডেসক্রিপশনটা সার্চ ইঞ্জিন আমাকে চিনবে যে কিভাবে আমার ওয়েবসাইটের ক্যাটাগরি কি।
ক্লিয়ার হয়েছে? আর কি বলেছিলাম, ওই মেটা ডেসক্রিপশন মেটা টাইটেল একসাথেই বলে দিলাম। ইমেজ অপটিমাইজেশন এই একটু আগে বললাম, ইমেজ অপটিমাইজেশনটা নতুন ভাবে কিছু দেখানোর নেই, যেমন আমি কিছু কিছু শব্দ বলছি সরি, এখানে কিছু কিছু আমি ইমেজ ইউজ করেছি, ইমেজগুলোকে তৈরি করা, এগুলো পার্ট বিভিন্ন যে ওয়েবসাইট থেকে আমরা বলেছিলাম তোকে ক্যানভা ফটোশপ বিভিন্ন মানে অপটিমাইজ করা ওয়েবসাইটে লাগানোর জন্য যে শিখবো কিছু সাইডে আছে। তো এরকম জাস্ট ইমেজ অপটিমাইজেশন থেকে একটা পার্ট, পুরো ওটা তেমন কিছু ব্যাপার না। মেন হচ্ছে ওই কিওয়ার্ড রিসার্চ, ডেসক্রিপশন, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, আর ওই কিওয়ার্ডস গুলো যেন ডেসক্রিপশনের মধ্যে 5 থেকে 6 বার করে রিপিট হয়, আমি বললাম এটা আগে। দেন তাহলে এসইও পার্টটা করতে অনেক টাইম লেগে গেল, এসইওটা হলো। দেন সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনটা কি, ফার্স্ট আমরা এসইওটা কমপ্লিট করলে তারপর আমরা এটাতে যাব। তো আজকে ডেমো ক্লাস যেহেতু আজকে পুরোটা করে দিলে পুরো বোর লাগবে। তো আমার এটা পুরোপুরি কমপ্লিট। তো আর কোনো স্টার্টিং থেকে কোনো ডাউট থাকলে, কিছু ডাউট থাকলে বলতে পারো, বলবো। ওয়ার্ডপ্রেস সম্পর্কে কিছু জানার থাকলে সেটা বলতে পারো। আর কিছু সব হলো না যে Alt Control Shift P